بسم الله الرحمن الرحيم DJ Sheepin Mix, DJ Sheepin Mix, DJ Sheepin Mix. DJ Sheepin Mix, DJ Sheepin Mix. কাদের লেগে কি খবর? আরে দেরি আসছে, গুদামে ধান নাচতে হবে। তুই এই কথা এখন এসে বলছিস কেন? তুই আরো আগে বলবি না? চল গুদামে যেতে হবে, চল চলেন। বনি এক মন, এক মন 10 এক। কেরামত 1 মন 8 এক। আগে হুজুর কেরামত তো ধান 2 কম দিয়েছে। কয় কেজি কম দিয়েছে? আরে 2 কেরামত তো বলবি 2 কেজি ধান কম দেওয়া আছে, 5 কেজি ধান ধরে দিতে হবে। পানি এখনই যাইছে। আচ্ছা যা তাড়াতাড়ি যা। সকালে উঠি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়েছে। আব্বা আমার খাতা কলম কিনতে হবে। বাজান রে চিনতে পারিস না, তোর খাতা কলম কিনে দেবো। কালকে হাটে গিয়ে ধান বিক্রি করে তারপর তোর খাতা কলম কিনে দেবো। এখন মন দিয়ে পড়াশোনা কর। তোমার ধান বিক্রি করতে হবে না, ধান বিক্রি করে তাহলে খাতা কলম কিনে দিবে। কেন কি হয়েছে কাদের? আরে কি হয়েছে মানে খান সাহেব 2 কেজি ধান কম দেওয়ার অপরাধে তোমার 5 কেজি ধান বেশি দিতে কইছি।
আসসালামু আলাইকুম খান সাহেব। হ্যাঁ ঠিক আছে, তা সকাল সকাল বাড়ির উপর কি মনে করে? খান সাহেব, ঘরে বিপদে পড়ে এসেছি। তোর আবার কিসের বিপদ? খান সাহেব, আগামীকাল আমার মা মরা মেয়েটার বিয়ে, ওই টাকার দরকার। তো বল দেখি তোর কত টাকা দরকার? আজকে খান সাহেব 50,000 টাকা। আমার তো আবার অনেক দয়া, আমি খালি হাতে আজ পর্যন্ত কাউকে ফেরত দিইনি। টাকা আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। খান সাহেব, আপনি যে শর্ত দেবেন আমি সেই শর্ত মানতে রাজি। কাদের? জি খান সাহেব। তা শর্তটা তুই বলে দে, আমি আর কি বলবো। জি খান সাহেব। চাচা, এই সাদা কাগজ একটা টিপসই দিয়ে এই টাকাটা নিয়ে যা তো। বাবা, টিপসইটা কোথায় দেবো? চাচা, এই যে এইখানে। এই ধর তোর টাকা। আসসালামু আলাইকুম খান সাহেব, এখন আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। যা, মেয়ের বিয়ে ধুমধাম করে দে। ঠিক আছে। কাদের, এই কাদের, খান সাহেব। আজকে তো ভূমি অফিসে যেতে হবে। খান সাহেব, আজকে আবার কার জমি আপনার নামে নকল দলিল তৈরি করবেন? তোর মাথায় আসলে বুদ্ধি কম। কালকে যে স্যার ওর মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার কাছ থেকে 50,000 টাকা নিল। টাকা নেওয়ার সময় সাদা কাগজে টিপসই দিল। হ্যাঁ খান সাহেব। এই টিপসই প্রমাণ দেই তৈরি হবে নকল দলিল। আর দলিলটা হয়ে গেলেই ইসাকের 2 বিঘা জমি হয়ে যাবে আমার। আরে খান সাহেব, তাহলে চলেন জমিটা নকল করে নিয়ে আসি। আরে বলো, জমি নকল না, দলিল নকল করছে। খান সাহেব, ওই একই কথা। দলিল নকল মানেই জমি নকল। থাক, তোকে আর বলতে হবে না। চল, ভূমি অফিসে যেতে হবে। তাহলে খান সাহেব চলেন যাই। চল যাই। আরে খান সাহেব, আপনি বসেন বসেন। খান সাহেব, আজকে আবার কার জমি আপনার নাম নকল দলিল তৈরি করতে হবে? জমিটা হচ্ছে ওই উত্তরপাড়া ইসাকে। খান সাহেব, ইসাকে জমির কোনো প্রমাণ আনছেন? আরে উকিল বাবু, এই খান সাহেব কখনো প্রমাণ ছাড়া কোনো কিছু করে না। এই যে ধরেন ইসাকের প্রমাণ। ধরেন খান সাহেব, আপনার নকল দলিল হয়ে গেছে, কিন্তু থাক, আপনাকে বলতে হবে না, আপনার কিন্তু আমি বুঝি। এই ধরেন উকিল বাবু, এই টাকাগুলো রাখেন। আর উকিল বাবু, আগের যে দলিলগুলো আপনি তৈরি করেছেন তাতে বোঝা যায় না যে ওগুলো নকল দলিল। খুব ভালো হয়েছে দলিলগুলো। তা আমার কথা হলো, এবারে দলিলগুলো ছিল ওইরকমই হয়, তো দেখে যেন বোঝা না যায় যেটা নকল দলিল। ঠিক আছে খান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, কাল আমি আপনার বাড়িতে গিয়ে দলিলটা দিয়ে আসবো। উকিল বাবু, আপনার কথা শুনে আমার মনটা আনন্দ ভরে গেছে। ঠিক আছে উকিল বাবু, তাহলে আপনাকে আসুন। ঠিক আছে।
খান সাহেব, খান সাহেব বাসায় আছেন? আরে উকিল সাহেব, এই কাদের কাদের খান সাহেব খান সাহেব গতকাল যে দলিলটা করতে দিয়েছিলেন দলিলটা হয়ে গেছে। খান সাহেব এই যে দলিলটা। উকিল সাহেব ঠিক আছে তো? খান সাহেব আপনার দলিল কি আবার ভুল হতে পারে? উকিল সাহেব ধরো না খান সাহেব লাগবে না। আরে আমাদের কাছ থেকে না নিলে তোমরা পাবা কোথায়? নকল দলিল টলিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়া আর আমার আসছি কিনা? তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, খবর দিলে আচ্ছা ঠিক আছে। খান সাহেব শুনলাম যে দক্ষিণ পাড়া নাকি সুতা মাসুদের চারিদিকে জমি আছে, জমিতে অনেক ধান হয়। ওই জমি যদি একবার আপনার নামে হাত করায় নিতে পারেন তাহলে আর আপনার সাথে লাগবে। কথা তো তুই খারাপ বলিসনি, আমার সাথে থেকে থেকে দেখি তোর ভালো বুদ্ধি হয়েছে। কাদের ওই ঘর থেকে হিসেবের খাতাটা নিয়ে আয় তো। খান সাহেব আপনি আবার খাতা দিয়ে কি করবেন? আরে বলো, এটা যদি বুঝতি তাহলে আমার জায়গা তুই থাকতি, যা খাতা নিয়ে আয়। খান সাহেব এই যে খাতা। খান সাহেব একটু আগে বললেন আমি খুব বুদ্ধিমান, আবার এখন বলতেছেন বলো। তোর বুদ্ধি হচ্ছে অটোমেটিক, একবার যা একবার আসে। চল সুতা মাসেদের জমিটা দেখে আসি। খান সাহেব আপনার না রোজ লাগবে না, আমি খাতাটা নিয়ে আসি। খান সাহেব তোর আবার কি হইলো? আরে রোদের যে অবস্থা, এই জুতে জোড়া তো ক্ষয় হওয়া যাবে না। চলেন। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মতিন কেমন আছো? আছি আপনাদের দোয়ায় ভালোই আছি। খান সাহেব আমাদের গ্রামের বিপদ থেকে রক্ষার মতন তো আপনিই আছেন। মতিন ভাই তোমার আর বলতে হবে না, আমাদের এই গ্রামের সবাই খান সাহেবের প্রশংসা করে। আচ্ছা খান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব এই যে এই সুতা মাসুদের লোক। জমিতে দেখি অনেক ধান হয়, জমি তো ভালো পজিশনে আছে, জমিটা দেখে তো আমার পছন্দ হয়েছে। হ্যাঁ কাদের সুতা মাসুদের ছোট ভাই ডাক্তারি লেখাপড়ার জন্য আমার কাছ থেকে 40,000 টাকা ধার নিয়েছিল না? খান সাহেব টাকা তো সুতা মাসুদ নিয়েছিল। চল সুতা মাসুদের বাড়িতে যাই।
মাসুদ ভাই, ও মাসুদ ভাই, মাসুদ ভাই বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে খান সাহেব, আমার বাড়িতে হঠাৎ করে আপনার আগমন। তো এই কোন যাচ্ছিলাম, তো ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। খান সাহেব বসেন। আরে মাসুদ, গত মাসে না তোর টাকা পরিশোধ করার কথা ছিল, টাকা তো পরিশোধ করতে পারিস নাই। আরে দেখ তোর মাসুদের কত টাকা হয়েছে। খান সাহেব, মাসুদ টাকা নিছে 40,000 আর সুদে আসলে মিলে হয়েছে 60,000। খান সাহেব, আমি টাকা তো নিয়েছিলাম 20,000। আরে মাসুদ, আমার খাতায় কি ভুল লেখা আছে নাকি রে? তুই আমার কাছ থেকে 40,000 টাকা নিয়েছিস, এখানে লেখা আছে। আমি কি মিথ্যাবাদী যে তোর কাছে এই টাকার জন্য মিথ্যা কথা বলবো? না খান সাহেব, আমি তো এই কথা বলিনি। থাক, তোকে আর বলতে হবে না, আমার তো আবার অনেক দয়া। তোকে একটা কথা বলি শোন। আমি শুনলাম দক্ষিণ পাড়া তোর মনে 4 বিঘা জমি আছে। হ্যাঁ খান সাহেব আছে। তা তুই এক কাজ কর, ওই 4 বিঘা জমি আমার নামে তুই লিখে দে। খান সাহেব, তাহলে আমি বাঁচবো কি করে? ওই 4 বিঘা জমি চাষ করে আমাদের ফসল হয়, সেই টাকা ফসল বিক্রি করে যে টাকা হয় তা দিয়ে আমার সংসার চলে। অত কিছু আমি বুঝি না রে বাপু, তুই গরিব মানুষ, টাকা দিতে পারবি না বিধায় তোর জমিটা আমাকে লিখে দিতে বলছিস। খান সাহেব, আপনি আমাকে 1 মাস সময় দেন, আমি 1 মাসের মধ্যে আপনার সব টাকা পরিশোধ করব। আমি আর সময় দিতে পারবো না, তুই তাড়াতাড়ি ঘর থেকে জমি চলিটা বের করে নিয়ে। খান সাহেব, আমাকে আর একটু দয়া করে। দয়া আসতে বললেই তো তোর জমির দলিলটা আনতে বলবো। ভাই দলিলটা দাও তো। এটা দে। চল, আমার আবার সময় নেই, খালি খেয়ে যেতে হবে। উকিল কাছে যেতে হবে। কেন খান সাহেব? ওই মাসুদের জমিটা আপনার নামে লিখছি। আল্লাহ, তুমি জুলুমদারি অত্যাচারী খান সাহেবের বিচার করো। দোকানদারের কাছ থেকে একটা চা আনতো। দোকানদার ভাই একটা চা বানান। খান সাহেব চিন্তা। খান সাহেব, চরের জমিতে সব জায়গায় উঠেছে। কি বলিস তুই? চরের জমি সব জায়গায় উঠেছে? হ্যাঁ, তা এই কথা আমার তুই আগে বলবি না? চল তাহলে চলে যাই, চাটা খেয়ে নিই। বল চলে যাই। একটা দিয়া যা। ঠিকই বলেছিস রে, চরের জমিগুলো তো সবই জেগে উঠেছে। আমি আমার শুনে শোনা ভুল কথা কই দিচ্ছি। ওই শুনেন, আমি কাদের কান না মিথ্যে কথা বলি যে। দেখ, এত কথা বলতে হবে না, চল জমিগুলো দেখা আসি। চল।
কাদের ঠিকই তো বলেছিস, বড় দাগের জমিটা কার? এই বড় দাগের জমিটা পশ্চিম পাড়া নুরুলের। জমিটা দেখে তো আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়ে লাভ নেই, শুনেছি ওই নুরুল নাকি খুব তেরা। শোন কাদের, ওই তেরাকে সুদা করে তেরা করে আমার কাজ, তুই ওগুলো বুঝবি না। শোনেন খান সাহেব, ওগুলো যদি আমি বুঝতাম তাহলে আপনি হইতেন কাদের আর আমি হতাম খান সাহেব। হ্যাঁ, তোকে আর বলতে হবে না, চল এখন। হ্যালো একবার কোন জায়গায়? এই খান সাহেব কোথায় রে? আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের আবার কোন কারণে ডাকলেন? তোদেরকে ডাকছি একটা বিশেষ কারণে। খান সাহেব বলেন, আমাদের আবার কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, তোদের কালকে আমার সাথে চলে যেতে হবে। আরে গিয়ে একটা জমি দখল করতে হবে। কার জমি দখল করতে হবে? ওই পশ্চিম জমি দখল করতে হবে। খান সাহেব, আপনি হচ্ছেন না এই এলাকার অপরাধ জগতের মেন লিডার। আপনি মুখের উপরে মাথা উঁচু করে কথা বলবে এরকম লোক তো এই গ্রামেই নেই। কি বলিস তোরা? খান সাহেব, আমরা হচ্ছে আপনার শিষ্য। ওই চরে জমি দখল করা আমাদের কাছে তো একটা ব্যাপারই না। খান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কাল আপনার সাথে চরে যাব। ঠিক আছে, তুই এখন যা, আমার একটা মিটিং আছে, মিটিংটা সেরে তারপর আমি আসি। ঠিক আছে খান সাহেব, তাহলে আমরা এখন আসি। কাজ কর, কাজ কর। ভালো করে কাজ শুরু করিস। খান সাহেব, বুঝে নুরুল আইছে। ওই আসতে দে। কত বড় সাহস, আমার জমি দখল করে খাস। ব্যাপার সেবার কি? আমার জমিতে আপনি কি করেন? এই একদম নুরুল মনে হয় পাগল হয়ে গেছে। নুরুল যেভাবে কথা কয় মনে হয় পাগল হয়ে গেছে। কি ঝাঁতা বলছেন খান সাহেব? পাগল মানে? এ জমিটা আমার। আরে নুরুল, তুই তো সত্যি পাগল হয়ে গেছিস। গত মাসে যে এই জমি আমার কাছে বিক্রি করলি, সে কথা কিন্তু মনে নাই? খান সাহেব, আপনি কি বলেন? নুরুল তো পাগল হয়ে আমার কিছু মনে থাকে নাকি? খান সাহেব, আপনি কি বলেন? জমি বিক্রি মানে জমি আমার কবে বিক্রি করলাম? চুপ করে বেটা, খান সাহেবের চেয়ে বেশি হতো তাই না? খান সাহেবের মুখের উপর কথা হলো তাই না? অত মানেটা আমি বুঝি না। তুই আমার কাছে জমি বিক্রি করেছিস, এই যে তার দলিল,
শোন নুরুল, আমার তো আমার অনেক দয়া, আমি তো আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফেরত দিই। তুই তো এখন পাগল, চিকিৎসা করার জন্য ওই পাবনা পাগলাগারোতে পাঠানো দেখতাম। খান সাহেব, আমার আর পাবনা পাগলাগারোতে যেতে হবে না। তবে খান সাহেব, আপনি যে পাপের গারোতে আছেন, তার পাপের শাস্তি আপনাকে একদিন পেতেই হবে। খান সাহেব, শুনলাম ইসাকের মেয়েটা নাকি মারা গেছে। মেয়ে ছগে ছগে ইসাক কার সাথে কথাই বলে না, সবসময় চুপচাপ থাকে। খান সাহেব, আমি বলি কি, এই সুযোগে যদি আপনি ইসাকের একটু চাপ দেন, তাহলে আপনি ওর জমিটা পাইয়ে যাবেন। তুই ঠিকই বলেছিস কাবে, এই সুযোগ এখন কিছুতেই হাতছাড়া করা যাবে না। খান সাহেব যে কি বলেন, ও আমি কাজে চান না, এ বুদ্ধি কখনো কমে না। তো চলেন এখন যাই। চল যাই। আপনি কোনো চিন্তা করেন না, সবার কিন্তু একজন মতো শুনলাম আপনার মেয়েটা নাকি মারা গেছে। ইস, কত ভালো ছিল মেয়েটা। ইসাক, তোকে তো একটা কথা বলা ছিল। কথাটা হলো, তোকে তো এখন এই 2 বিঘা জমি ছাড়তে হবে। চিন্তা করলাম এখানে একটা বড় বাগান করবো। আচ্ছা, এ আপনি কি বলছেন? কি বলছি মানে, তোর মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার কাছ থেকে যে 50,000 টাকা আনলি, এই জমি তোমার কাছে বিক্রি করছিস। তুই নাকি তোর মেয়ের সাথে সঙ্গে আমার কাছে জমি বিক্রি করছিস, সে কথা ভুলে গেছিস। ময়না জন্মের পর ময়নার মা মারা গেছে। ধীরে ধীরে মা মারা মেয়েটা অনেক বড় সময় মেয়েটার বিয়ের বয়স হলো। মা মরা মেয়েটার বিয়ে দিলাম অনেক ধুমধাম করে। ভাগ্যদোষে বিয়ের পরে মেয়েটা মারা গেল। এই 2 বিঘা জমি ছাড়া এই দুনিয়ার আমার আর কিছুই নাই। ময়নার মা গেল আমার ছেড়ে, মেয়ে গেল আমার ছেড়ে। শেষ পর্যন্ত এই 2 বিঘাও জমি আমার ছেড়ে চলে গেল। আরে বাড়ি থেকে নামো, আমার কথা শোনার সময় আমার নেই। ইসাক, তুই যে আমার কাছে জমি বিক্রি করেছিস, এই যে তার দলিল, তোর চাচাকে দলিল করে শোনা। আচ্ছা, এই তো আপনি ইচ্ছাকৃত ভাবে জমি বিক্রি করছেন, তুমি মিথ্যে কথা বলছেন। আমি চলে যাব, তবে খান সাহেব যাওয়ার আগে একটা কথা বলে যাই। আপনার নির্মম অত্যাচার ও জুলুমের মানুষকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তার যে শতগুণ কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আল্লাহ আপনার বিচার করবে। শুনলাম আপনার ভাতিজা নাকি আজকে বাড়ি আসবে। আরে কাদের জমির চিন্তা চিন্তা আমার কিছুই মনে নাই, বুঝলিস। তুই এক কাজ কর, ওই আকবরদের খবর দে, ওরা যেন আমার সাথে এই মুহূর্তে দেখা করে। ঠিক আছে খান সাহেব, আমি এখন যাচ্ছি। এটা একটু টাকা কিনে পারবো না তো, আমার কিনে গেছি, টাকা করা হবে। আছে তো?
আপু ওইখান থেকে আরাম করতে করতে তা দেখছি। আকবর ভাই, ও আকবর ভাই, কে রে? ও কাদের, তা কি খবর? খান সাহেব আপনাকে এখনই দেখা করতে বলছি। আচ্ছা ঠিক আছে। এখন তো সার্ভিল কত হয়েছে রে? আকবর ভাই 12 টাকা হয়েছে। খান সাহেব দেখা করতে বলছে, চল। আকবর ভাই সার্ভিস দিলেন না? আরে রাগ তোর সার্ভিল, আগে খান সাহেবের সঙ্গে দেখা করে আসি। খান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব দেখা করতে বলছেন, কোনো সমস্যা নাকি? সমস্যা না হলে কি তোদের আমি ডাকি? তা কি সমস্যা বলেন তো খান সাহেব? সমস্যা তেমন কিছু না, তোদের ওই বিকালে ঘাটে যেতে হবে। খান সাহেব, ঘাটে কোনো আবার কাজকর্ম আছে নাকি? তেমন কোনো কাজকর্ম নয়, ওই আমার ভাতিজা সাগর আজকে বাড়িতে আসতেছে, তোরা গিয়ে সাগরকে সঙ্গে করে নিয়ে আয়। আরে খান সাহেব, সাগর সাহেব বাড়িতে আছে সেটা তো আমাদের আগে বলবেন না? আচ্ছা খান সাহেব, এই চল খান সাহেবের বাস থেকে নিয়ে। আচ্ছা চল। খান সাহেব, কি ভাবতেছেন? ভাবতেছি আমার এসব কুকর্মের কথা গ্রামের লোকজন আমার ভাতিজাকে যদি বলে দেয় তাহলে তো ভাতিজা আমার বিরোধী হয়ে যাবে। এই ব্যাপার স্যাপার নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না খান সাহেব, আপনাকে দেখে সবাই ভয় পায়। এই গ্রামের লোকজন আপনাকে দেখে ওঠে আর বসে। তারপরে একটা কথা, ভাতিজা আমার শিক্ষিত ছিল, বোধে ভালো, কি না কি করে ফেলে। থাক, এসব বলতে হবে না। আরে যাবে সাগর আসতে তো দেরি করছে গিয়া। তাহলে খান সাহেব আকবরের কাছে একবার ফোন দেন। হ্যালো আকবর। কি বলেন খান সাহেব? আমি কথা বলি, তুই দেখি পারো তুই বস্তা দেখি দেখি পারো, তাই না? হ্যালো খান সাহেব। হ্যাঁ হ্যাঁ বলেন। না না এখন আসে নাই, আমরা এই যে ঘাটে এসে দাঁড়া রয়েছি, এখনো তো দেখতেছি আপনার বাড়িতে। আচ্ছা আসলে জানাবানি, ঠিক আছে? আচ্ছা রাখেন। আচ্ছা এটা সামনের বার ভালো মতো কথা বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বস, ওই যে চলা দেখা চলার খান সাহেব আসতেছে। আচ্ছা তাহলে চলা চলেন, চলা গেটা যায়। কুপাও কুপা চালাক ভাগ করে ফেলা দাও কুপাও
শাশু আমার ফুপা আমারে কইছে কোপা তো কোপা কোপা আরে কোপা 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 এই শাশু এখন সবারে কোপাইছে কইছে আমার তো কোপা আরে কোপা 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 শামসু কুবাচ্চা কোপা ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। এই থাক, এত কথা বলা লাগবে না, বাড়িতে সব কথা হবে। আসেন। চলো চলো আসেন। হ্যাঁ দাদা, কোথায় রে তুই? আচ্ছা, এই যে আমরা চলে আসি, খান সাহেবের বাসাকে নিয়ে আমরা চলে আসি। তুই একটু তুই কাজটা শেষ করে চলে আয়, ঠিক আছে? আচ্ছা রাখ। এই সামনে দাঁড়া। 80 টাকা ভাড়া দেন। 80 টাকা? ও 5 টাকা তো নেই। দেখো রাখো। ভাই 500 টাকার নোট। রাখো তো ভাই, রাখো ভাই 5 টাকা না দেবেন? আচ্ছা চলো। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম চাচা। চাচা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভাতিজা, তোমার টেনশনে ভালো থাকি কি করে? অনেক দূর থেকে এসেছো, যাও হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও। ঠিক আছে চাচা। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, পরে এক সময় আমার সাথে দেখা করিস। আচ্ছা খান সাহেব, তাহলে আমরা আসি। জি চাচা। পড়ালেখা তো শেষই করলা, এখন কি করবা চিন্তা করেছো? দাদা পড়ালেখা তো শেষ করেছি, এখন তো কিছু একটা করতে হবে। তো অনেকদিন পর গ্রামে আসলাম, চিন্তা ভাবনা করলাম গ্রামে ঘুরে দেখি, তারপর চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো থাকো, আমার একটা কাজ হচ্ছে বাইরে, কাজ শেষে পরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে স্যার। এটা তো ভালো লাগছে না, কি যে করি। যাই গ্রামে ঘুরে দেখে আসি।
বনে ঘন্টিয়া রে কইতনিদি এন্ট্রিয়া রে বাজলো বনে ঘন্টিয়া রে মন শোনায় কমেন্ট্রিয়া রে প্রেমের গ্যারান্টিয়া রে তাড়াতাড়ি করনা কি দরকার সুধরনা রাজকোটা মনে ঝরে ভালোবাসার ঝরনা আয়না গড়ি ফষ্টি নষ্টি দেখতে নোনতা খেতে এন্ট্রিয়ারে বাজলো মনে ঘন্টিয়ারে দিদি মারো জাদু বারে 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 নাই বাদিলি কবুতরে দানা মজনু রাধা সবই মতলবি চলে তোর ঝুঠা প্রেম আছে জানা আর তুই নিয়ে নে প্রেমেরিয়া জাহাজার কসমে নাচি আমি রে নাচে মনটা আমার বসমে 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 আমার পিছে বহুত প্রেমী আমার পিছে বহুত প্রেমী পুরো পুরো কান্দিয়া দিলাম মনে প্রিয়রে বাজলা মনে ঘন্টিয়া ওরে রসগোল্লা কেন করিস হল্লা তোকে দেখে দিল মাঙে মোর এই গুন্ডা ডাকবো নাকি পুলিশ করবে এমন পালি বদলে দেবে কোবরারে তো বুঝলি গুন্ডা যাচ্ছ কোথায়? ঘরে আর কতক্ষণ বসে থাকা যায়, একটু বাড়ি থেকে ঘুরে আসি। বাবা সাগর, তুমি তো আমার কথা মানো, মানো দেখে একটা কথা বলি শোনো। এই গ্রামের মানুষজন তেমন সুবিধা নেই, এদের সাথে মেলামেশাটা একটু কম করি। আপনার সাথে সাহেব যান, নো পাপ লিভ। ঠিক আছে, আমি এখন আসি। আর কাদের নো প্রবলেম নয়, নো প্রবলেম। সাগর, কেমন আছিস? এই তো ভালো আছি। ঢাকা থেকে কবে আসলিস? তো কালকে এসেছি। তা তুই কেমন আছিস? তোদের ভালো থাকা না থাকার মতো। কেন, কি হয়েছে? থাক, তোকে আর এইসব কথা শুনতে হবে না। পড়ালেখা তো শেষ করলি, এখন কি করবি? কিছু চিন্তা ভাবনা করেছিস? ঢাকা থেকে অনেকদিন পর বাড়িতে আসলাম, এখন এই গ্রামটাকে একটু ঘুরে দেখি, তারপর চিন্তা ভাবনা করবো কি করা যায়। তা চল না আমার সাথে একটু ঘুরে আসি। না রে বন্ধু, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তাহলে আমি যাই, ঠিক আছে।
ঘুরতে ঘুরতে পানি পিছু লেগে গেল। কোনো বাড়ি ঘর দেখছি না, পানি খেতে হবে। প্রত্যেকটা বাড়ি দেখা যাচ্ছে, যাই দেখো বাড়িতে কোনো লোকজন আসে নাকি, একটু পানি খেয়ে আসি। বাড়িতে কেউ আছেন? কে? আপনি কে? আমি সাগর। অনেক পানি পিছনে লেগেছে, এক গ্লাস পানি খাবেন? ঠিক আছে, এখানে বসেন। এই নেন পানি। আর কিছু খাবেন? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আপনাকে অনেক ধন্যবাদ। রাখবারে দাদি, তাড়াতাড়ি আসো, তোমার সাথে কথা আছে। কি কথা? আরে কি বলবি, তাড়াতাড়ি বল, আমি কাপড় ছাড়াতে যাবো। জানো দাদি, তুমি পুকুরে যাওয়ার পর আমাদের বাড়িতে একজন ছেলে এসেছিল। হ্যাঁ বল, কে এসেছিল? দাদি, ছেলেটা দেখতে অনেক সুন্দর এবং ভদ্র। দুত্তুরি পুরো কপাল, এত সুন্দর ছেলেটা এসেছিল তাই আমি দেখতে পারলাম না। তোমার দেখার দরকার কি? এসব বুঝবি নে। হ্যাঁ নদী, ছেলেটার নাম কি? কোন গ্রামের ছেলে? দাদি, ছেলেটার নাম হচ্ছে সাগর। কোন গ্রামে থাকে তা আমি জানি না। হ্যাঁ রে নদী, তুই তো তার প্রেমে পড়েছিস। দাদি, তুমি যে কি বলো? আমি ঠিকই বলছি নদী। দাদি, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি, পাগল হয়েছিস তুই, ওই ছেলেটার এক নজর দেখে। যা দাদি দাও, তোমাকে তার কথাই নাই। সাজানো ওটা? হ্যাঁ। ভাটিয়ালি
পোড়া কপাল জোড়া লাগে না রে। আরে সাজান, তোকে তো খুঁজছি, এদিকে আয়, তোর সাথে কথা আছে। কি কথা বল। পাড়ায় ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ অনেক পানির স্টেশন লাগলো। তারপর এক বাড়িতে গেলাম, সেই বাড়িতে একটা মেয়েকে দেখলাম। মেয়েটা দেখতে অনেক সুন্দর। ওই মেয়েটাকে তুই আমাকে বলতে পারিস? উত্তরপাড়ায় যদি কোনো মেয়ে থাকে, ওই জব্বার চাচা মেয়েটাই আছে। এমন তার রূপ, তেমন তার গুণ। আচ্ছা জান, মেয়েটার নাম কি? জব্বার চাচা কি কাজ করে? জব্বার চাচা মেয়ের নাম নদী, আর জব্বার চাচা একজন কৃষক। ঠিক আছে, তুই এখন কাজ কর, আমি তাহলে আসি। সে কৃষক, কৃষকও তো একজন মানুষ। মেয়ে দেখে আমার খুব পছন্দ হয়েছে। যাই, চাচার কাছে গিয়ে প্রস্তাবটা দিই। রাতিজা, গ্রামটা ঘুরে কেমন দেখলে? ঠিক আছে, অনেক ভালো লেগেছে। চাচা, চাচা, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলবো। কাদের? চাচা সাহেব, বসেন। বাবা ঠাকুর, কি কথা বলো? চাচা, উত্তরপাড়ার একটা মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেই মেয়েকে বিয়ে করবো। তা মেয়ের বাবার নাম কি? আচ্ছা থাক, মেয়ের বাবার নাম বাদ দাও। মেয়ের বাবা করে কি? চাচা, মেয়ের বাবা একজন কৃষক। বাবা সাগর, শোনো, বিয়ে করবা ভালো কথা, কিন্তু মুখ থেকে বললেই তো আর বিয়ে হয়ে যায় না, এতে অনেক ঝামেলা আছে। তারপরে আমি এখন চিন্তা ভাবনা করে দেখি, তুমি এখন ঘরে যাও, আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে চাচা। কাদের, চল আজকে একটু ওই উত্তরপাড়া জব্বার বাড়ি থেকে ঘুরে আসি, জব্বার মেয়েটা একবার দেখে আসি। দেখবেন মানে সামান্য একজন কৃষকের মেয়ের সাথে আপনার একমাত্র ভাতিজার বিয়ে দেবেন? কাদের, এই খান সাহেব কখনো ভুল কাজ করে না। আমার ভাতিজাকে বিয়ে দেবো আমার মতো একজন কোটিপতি মেয়ের সাথে, ওই কৃষকের মেয়ের সাথে আমার ভাতিজাকে আমি বেঁচে থাকতে এ বিয়ে কিছুতেই হতে দেবো না। আর শোন কাদের, মেয়ে দেখলেই কি বিয়ে হয়ে যায়? তুই শুধু দেখ এ বিয়ে আমি কিভাবে ভেঙে দিই। তো ঠিক আছে খান সাহেব, চলেন যাই জব্বার চাচার বাড়ি থেকে ঘুরে আসি। চল যাই। আরে খান সাহেব, এটা দেখি গরিবের বাড়ি হাতির পাড়া। এই করে তোরা তাড়াতাড়ি ঘর থেকে চেয়ার এনে খান সাহেবরে বসতে দে।
বাবা হুসাইন এদিকে আয় তো, ডাকছেন কেন? ঘর থেকে নাস্তা বাড়ি নিয়ে আসতে বল। আচ্ছা ভিতরে খান সাহেব করে নাস্তা করে। ওখানে রাখো, ওখানে রাখো। না না রাম খান। হুসাইন এগুলো নিয়ে যাও তো। আরে জব্বার, শুনলাম তোর মনে এক রূপবতী মেয়ে আছে। ওই মেয়ে দেখে আমার ভাতিজা তো দেওয়ানা হয়ে গেছে। জব্বার, তোর রূপবতী মেয়েকে নিয়ে তো এক নজর দেখি। কই রে তোরা, মান নদীকে নিয়ে আয়। আচ্ছা, ঘন্টাটা একটু ওঠান তো দেখি। দেখো, এই দেখো। খান সাহেব আমি একটা কথা বলবো। কি কথা বল। ছোট সাহেবের খুব সয়েজ আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এ দেখি বেস্টের হুর। জব্বার, তোর মেয়ে দেখে তো আমার খুব পছন্দ হয়েছে। যাও মা, ঘরে যাও। কিন্তু কিন্তু কি খান সাহেব? জব্বার, তুই তো জানিস আমার ভাতিজা খুব শিক্ষিত মানুষ এবং ভালো ছেলে। ও আমি জানি খান সাহেব। বিয়ে শাদীর ব্যাপার তুই তো কথা জানিস যে আজকাল টাকা পয়সা ছাড়া মেয়ে বিয়ে দেওয়া যায় না। খান সাহেব আপনার ভাতিজা তো অনেক শিক্ষিত ছেলে, আমি এই ছেলেকে কিছুতে হাতছাড়া করতে পারবো না। তুই ঠিকই বলেছিস। তো কত টাকা দিতে হবে খান সাহেব বলেন? আমার তোমার অনেক দয়া, তোকে বেশি কিছু দিতে হবে না। এই ধর নগদ 2 লাখ টাকা আর 2 ভরি স্বর্ণ দিলেই হবে। এ কি বলেন খান সাহেব? আপনি তো জানেন আমি একজন সামান্য কৃষক, আমার পক্ষে এতগুলো টাকা আর স্বর্ণ দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, তুই এখন ভেবেচিন্তে দেখ, সম্ভব না হলে আর কি করার। একাতে চল যাই। খান সাহেব এই যে কথা করে আপনি যাবেন না খান সাহেব। খান সাহেব এই গরিবের মুখের দিকে তাকিয়ে আমার মেয়েটাকে আপনার বাড়ির পুত্রবধূ করে দিন। যৌতুক ছাড়া কিছুতেই হতে পারে না। খান সাহেব একটু দোয়া করেন খান সাহেব। রাত তোর দয়া। এই গরিবের সাথে খান সাহেব যে ব্যবহার করেছে এতে খান সাহেবের অনেক পাপ হয়েছে। এই খান সাহেবকে একদিন এই পাপের ফল ঠিকই ভোগ করতে হবে।
সাগর, জি চাচা। ঠিক আছে, বসো। সাগর, তুমি তো জানো টাকা পয়সা খরচ করে দূর দেশে পাঠিয়ে তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি। হ্যাঁ চাচা। এখন লেখাপড়া শেষ করেছো, বিয়ে শাদী করবে, ব্যবসা বাণিজ্য করবে, ভালো কথা। হ্যাঁ চাচা। আমি তো জানি এখন ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক টাকা প্রয়োজন হয়। হ্যাঁ চাচা। তা আমি বলি কি, ভালো দেখে এক বড় লোকের মেয়েকে বিয়ে করে সেই বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য নেমে যাও। চাচা, আপনি যৌতুক নিতে বলছেন? হ্যাঁ, যৌতুক নিতে বলছি। চাচা, এ আপনি কি বলেন? যৌতুক একটা সামাজিক ব্যাধি এবং যৌতুক নেওয়া দণ্ডনীয় অপরাধ। হোক না দণ্ডনীয় অপরাধ, তাও তোকে যৌতুক নিতেই হবে। না চাচা, যৌতুকের টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য আমি করবো না এবং আমি কিছুতেই এই যৌতুক নেব না। এর জন্যই বলি, চাষার পেটে কখনো ঘিস হয় না। চাচা, বিয়ে আমি ঠিকই করবো, কিন্তু যৌতুক নিয়ে নয়। কি বললি তুই? হ্যাঁ চাচা, এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আর কেমন, যেই গ্রামে এত জুলুম অত্যাচার হয় ওই গ্রামের গরিব লোক কি ভালো থাকতে পারে? কেন চাচা, কি হয়েছে? তোমাকে আর কিছু শুনতে হবে না, এখন আমি যাই। ব্যাপার কি, গ্রামে আসার পর বন্ধুর মুখে শুনলাম এক কথা, রহমত চাচার মুখে শুনলাম আরেক কথা, আবার আমার চাচাও কেমন যেন অন্যরকম কথা বলছে। এর কারণ কি? আমাকে এই কারণগুলো জানতে হবে। কার কাছ থেকে জানা যায়? পেয়েছি, রহমত চাচা আমার খুব বিশ্বাসী মানুষ, তার কাছ থেকে জানবো। যাই, রহমত চাচার কাছে যাই। ও রহমত চাচা, রহমত চাচা, কিছু দান, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বল। রহমত চাচা, আপনাকে সেদিন কিছু কথা বলছিলেন যে এই গ্রামের নিরীহ মানুষের উপর অনেক অত্যাচার জুলুম হয়, এই কথাটার কারণ কি আমি জানতে চাই। না সাগর, এই সমস্ত কথার কারণ তোমাকে জানতে হবে না। রহমত চাচা, তুমি না করো না, তারা এই গ্রামের নিরীহ মানুষের উপর এত অত্যাচার জুলুম করে সে কথা আমাকে জানতেই হবে। জানতে চাস তুই? তাহলে ওই পাড়া ইসাকের কাছে যা, ওই দক্ষিণ পাড়া সুতা মাসুদির কাছে যা, যা পশ্চিম পাড়া ওই নুরুলের কাছে যা, তাদের কাছেই শোন তারা এই পাপ কাজকর্ম করে। আর শোন, ইসাকের তুই খুঁজে পাবি না। কারণ কারণ কি রহমত চাচা? অনেক জুলুম অত্যাচার করিয়া ইসাকের এই গ্রামে যে খেদায়া যায়। কি বলে তুমি? আমি এখনো যাচ্ছি, ওদের কাছ থেকে আমাকে বিস্তারিত কাহিনী এবং ঘটনা জানতে হবে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবু? ঠিক চিনবার তো পারলাম না। আমি সাগর, ওই খান সাহেবের ভাতিজা। ও খান সাহেবের ভাতিজা তুমি? তোমার চাচা খান সাহেব আমার 4 বিঘা জমি জুলুম করে দখল করে নিচ্ছে। এখন আমার এই বাড়িটুকু আছে শেষ সম্বল, তোমরা কি সেটাও নিতে চাবে? না মাসুদ ভাই, আমি আপনার এই জমি দখল করতে আসিনি বা জুলুম করতে আসিনি। আপনি যদি বলেন আমার চাচা আপনি কি সব খারাপ ব্যবহার, যেসব অত্যাচার জুলুম করেছে সেসব কাহিনী আমার কাছে খুলে বলুন। তাহলে তোমার চাচার জুলুম অত্যাচার কিভাবে আমার জমি দখল করে নিচ্ছে শোনো। জি মাসুদ ভাই।
ঠিক আছে মাসুদ ভাই, আপনি চিন্তা করবেন না, আমি হয়তো পারবো না, তবু আমি চেষ্টা করব আপনি সব জমি জমা ফেরত দিতে। তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। যাও। নুরুল ভাই, ও নুরুল ভাই, আসসালামু আলাইকুম নুরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সাগর, খান সাহেবের ভাতিজা। ও, ওই প্রভাবশালী খান সাহেবের ভাতিজা আপনি? আপনি এখানে দাঁড়ান, আমি একটু ভিতর থেকে আসতেছি। এই চেয়ারে বসেন, খান সাহেবের একমাত্র ভাতিজা। আর বলেন, আজকে আবার আমার কোন জিনিস দখল করতে চাইছেন? নুরুল ভাই, আমি আপনার এখানে জমি দখল করতে আসি নাই, আমি শুধু জানতে এসেছি কিভাবে ওই অত্যাচারী জুলুমদারি খান সাহেব আপনি চরের জমি দখল করছে। আপনি জানতে চান? তবে শোনেন। সাগর ভাই, আপনার এই চাচা জীবন অনেক পাপ করছে, তার এই পাপের ফল তাকেই একদিনকে ভোগ করতে হবে। নুরুল ভাই, এ কথা আমিও বুঝি এবং জানি যে আমার চাচা এই গ্রামের নিরীহ মানুষের উপর অনেক অত্যাচার জুলুম করছে। এতে এসব কুকর্মের জন্য তার অনেক পাপ হয়েছে এবং তার এই পাপের ফল তাকে একদিন ভোগ করতে হবে। কিন্তু তার আগে আমার চাচার প্রতিবাদ আমি করব। আমি এখন আসি। টাকাগুলো দিয়েছি, টাকাগুলো দিয়ে একটু আনন্দ ভর্তি করো। যাও খান সাহেব, ওই কাজটা একটু করে দিন। কোনো সমস্যা নেই, তোরা শুধু আমার কথা মতো চলবি, তোদের সব কাজ আমি করে দেবো। আমরা তো আপনার বাসা আছি খান সাহেব। এই জন্য তো আমি তোদের কাজ করি। আমি তো তোদের পাশে সারাক্ষণে আসি। জি খান সাহেব, আমরা তো বলে দেবো। চাচা, বন্ধু করা আপনার পাপের মন্ত্রী। এই আপনি দিতাম। আচ্ছা খান সাহেব, আসুন। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা ঠাকুর? আগে বসো। ঠিক আছে, আপনি এত নিচে নেমে গেছেন যে আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। চুপ করো। তোমার কথা আমার শুনতে ইচ্ছে করছে না। কেন চুপ করবো চাচা? আজ আমাকে কেউ চুপ থাকতে পারবে না, আজ আমার কথা তোকে শুনতে হবে। কি বলতে চাস তুই? কি আসবে বল, আর কি আছে বলা তোর? চাচা, আপনি কোন সাহসে এই গ্রামের নিরীহ মানুষের উপর এত অত্যাচার জুলুম করেছেন? কি করেছেন? তোর কথা আমার কৈফিয়ত দিতে হবে? চাচা, কৈফিয়ত আপনাকে দিতে হবে না, আপনি শুধু এসব নিরীহ মানুষের জমি জামা টাকা পয়সা ফেরত দিয়ে দেন। না, ফেরত আমি দেবো না। এই সব সম্পত্তি শুধু আমার। চাচা, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না। লেখাপড়া করে বিদ্যাসাগর হয়ে গেল, আমাকে জ্ঞান দিতে আসো। এই খান সাহেব কখনো জ্ঞান নিয়ে চলে না। চাচা, চাচা, দয়া করে চাচা আমার কথাগুলো শোনেন। চুপ কর, তোর কোনো কথাই শুনবো না। আর আজ থেকে আমার কোনো ভাবি যাবি, তুই আমার টাকাগুলো ডাকবি না। আমি খাল কেটে কমিয়ে দিয়েছি, আজ থেকে আমার এই সমস্ত সম্পত্তির উপর তোর কোনো ভাগ নেই। আর আমি যেন তোর মুখ না দেখি, তাদের আমার সামনে তোকে খাপ ধরে বের করে দিই। চলে যাব আমি, আমার কোনো ইচ্ছে নাই আপনার পাপের সম্পত্তিতে বসবাস করা। তবে চাচা, যাওয়ার একটা কথা বলে যাই, আপনি এই গ্রামের নিরীহ মানুষের উপর যে অত্যাচার জুলুম করেছেন, এর জন্য এই গ্রামের নিরীহ মানুষেরা আপনার উপর অনেক অভিশাপ করেছে, যার কারণে আপনার অনেক পাপ হয়েছে। আপনাকে একদিন এই সকল পাপের ফল ভোগ করতে হবে। আমি যাওয়ার আগে বলে গেলাম।
যা যা, তোদের কাউকে দরকার নেই। কি হয়েছে আপনার খান সাহেব? আমি তো পারছি না, আমাকে ঘরে নিয়ে চলে এসো। আমার বাচ্চাদের কাগজ আমরা নিয়ে আসবো আপনার বাচ্চা থেকে খান সাহেব। ঠিক আছে খান সাহেব। চাচা 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 বেশি হয়েছে চাচা কি হয়েছে দাদা বলেন কি হয়েছে আমাকে বলছো নিয়ে চলো চলে 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 গরিবের সঙ্গে নিয়ে আসছি এমনই তোমার তো জীবনে বহু পাপ সেই পাপ হলে এরকম হয়েছে জানো কি করতো আপনি তাছাড়া এই জটিল রোগ থাকতে পারে যদি যদি কি সাহেব তোমার এই চাষায় এই রোগ থাকতে পারে 7 দিন ঘুরে ঘুরে ছোটো লোকের জামা আনতে পারো ওই তোমার এই রোগ থাকতে পারে সুখী মানুষের জামা ছাড়া তোমার চাচারে চিকিৎসা হবে না না তোমার মাসি জামা ছাড়া তোমার চাষার রোগ সারবে না তাহলে সাগর চল আমরা সুখী মানুষের জামা খুঁজে নিয়ে আসি তাহলে তাহলে আমরা এখন যাচ্ছি সুখী মানুষের জামা খুঁজতে এই ভাই একটু দাঁড়ান কি ভাই আমাকে রাখছেন হ্যাঁ ভাই একটু দিকে আসেন কি হচ্ছে ভাই ভাই এখনো কিছু হয় নাই তবে হবে
যদি সুখী মানুষের জামা খুঁজে না পাওয়া যায়। ভাই, আপনি শুধু আমাদের একটা কথা বলেন যে এই গ্রামে কোনো সুখী মানুষ আছে কিনা? ভাই, আপনি এই গ্রাম না, এই 7 গ্রাম খুঁজেও কোনো সুখী মানুষ পাবেন না। তবে শুনেছি আলিপুরের হিজলপুর বনে এক সুখী মানুষ বাস করে, সে নাকি মস্ত বড় সুখের বাচ্চা। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা এখন আসি। ঠাকুর সাহেব, এই যে একটা ঘর দেখা যাচ্ছে। আচ্ছা, চল যাই দেখি। এটা মনে হয় সুখী মানুষের আচ্ছা, ঘর। চলেন যাই দেখি। সাগর সাহেব, এই বনের ভিতরে এই ভাঙা ঘরে আমার তো মনে হয় কেউ থাকে না। এটা মনে হয় ভূতের রাস্তা না, আমার তো খুব ভয় করতেছে। আকবর ভাই, এমন কথা বলবেন না। আমার মনে হয় ঘর থেকে কোনো শব্দ আসছে, নিশ্চয়ই এই ঘরে কেউ থাকে না। আচ্ছা, যাই দেখি, চলেন। এই যে ভাই, ঘরের মধ্যে কে আছো? বেরিয়ে আসো। তোমরা কে ভাই? কি চাও? আমরা এক অভাবী দুঃখী মানুষ। তুমি কে? আমি একজন সুখী মানুষ। হ্যাঁ, তোমার তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাজ বাজারে বেশি, চাল কিনি ডাল কিনি, খেয়ে গিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমে রাত কাবার। বনের মধ্যে একলা করে থাকো, তোমার ভয় করে না? যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সমাজ না জামা জুতা? তুমি পাগলের মতো হা হা করে হাঁটছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে সব নিয়ে যাও। সত্যি তুমি তাহলে সুখী মানুষ? দুনিয়াতে আমার মতন সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামাটা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? জামাটা একবার নিয়ে এসো ভাই, তোমাকে 1000 টাকা দেবো। জামা? জামা মানে জামা, এই যে আমার জামা মতো জিনিস, তোমাকে 1000 টাকা দেবো, জামাটা নিয়ে এসো। আমার টাকার খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নেই ভাই। ভাই, মিথ্যা কথা বলো না। আমি মিথ্যে কথা বলবো কেন? আমার ঘরে কিছুই নাই, সেজন্য তো আমি এত সুখী মানুষ। জন্মের পর তোমার মা মারা যায়, জন্মের 6 বছর পর তোমার বাবা মারা যায়। তোমার বাবা মরে যাওয়ার আগে আমাকে বলেছিল, ভাই আমার এই ছেলেকে মানুষের মতো মানুষ করো। আমি তো তোকে মানুষের মতো মানুষ করলাম, মানুষ হতে পারলাম না। আমি আমি জীবনে অনেক পাপ করেছি, সেই পাপের ফল আজকে ভোগ করছি। আকবর, এখন থেকে তুমি আর কোনো অন্যায় কাজ করিও না। আমাকে কথা দেওয়ার পর আর কোনো অন্যায় কাজ করবে না। আমি এতদিন যে মানুষের জন্য আমার জোর দখল করে খেয়ে আসছি, সেই জমিগুলো আমার সবাইকে ফিরিয়ে দেবে। আমাকে কথা দাও। চাচা, চাচা আপনাকে কথা দিলাম চাচা, এই নিরীহ মানুষের মাঝে আবার সেই সম্পর্কে আমি ফিরিয়ে দেবো।
এই কথা বললাম চাচা আসসালামু আলাইকুম। সাগর সাহেব অবস্থা ভালো না। আচ্ছা বসেন সরকার। কেন কি হয়েছে সাগর সাহেব? কাল রাত 10টার দিকে আমার চাচা ইন্তেকাল করেছে। লোকটা খুব ভালো ছিল। আমার চাচা তার মৃত্যুর আগে আমাকে বলে গেছে যে তিনি যে সকল গৃহ মানুষের জমিতে লুটপাট করেছিল, দখল করেছিল, সে সকল নকল দলিল আপনাকে ফেরত দিতে বলছে। আজ আমাদের নিজ বাসভবনে চাচার জানাজা হবে। আপনার অনুরোধ আপনি সেখানে জমির দলিলগুলো নিয়ে যাবেন। এখন আসি। আচ্ছা ঠিক আছে, আমি দলিলগুলো নিয়ে তার জানাজা নামে ঠিক আছে, এখন আসি। লোকটা খুব ভালো ছিল। মাফ করে দাও। আজ আমি আপনাদের সামনে অনেক দুঃখ ভরা মন নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমার কথাগুলো আপনারা আজ সবাই দয়া করে মন দিয়ে শুনবেন। মানুষ পাপ করলে সেই পাপের ফল তাকে একদিন ভোগ করতে হবে। আমার এই কথাটা সত্য তার প্রমাণ আমার চাচা। আমার চাচা সারা জীবন মানুষের অমঙ্গল ডেকে এনেছে। সে সারা জীবন ওর জমি লুটরাজ, ওর ধান লুটরাজ, ওর টাকা পয়সা লুটরাজ করেছেন এবং মানুষের সে দেখেছে ঘৃণার চোখে, যা বলার মতো না। আমার চাচা সারা জীবন এই গ্রামের মানুষের উপর, নিরীহ মানুষের উপর অনেক অত্যাচার জুলুম করেছেন। সকলে জানেন আমার চাচা একজন পাপী মানুষ, কিন্তু আমার এই চাচা তার মৃত্যুর আগে অত্যন্ত পক্ষে একটা ভালো কাজ করে গিয়েছে। সেটা হলো আমার চাচা মানুষের জমি জমা ধন সম্পদ জুলুম অত্যাচার করে লুটপাট করেছে। সেগুলো সে তার মৃত্যুর আগে আমাকে ওয়াদা করে বলে গিয়েছে যে বাবা সাগর, তুই আমার কথা দেয় এই সকল জমি জমা সবাইকে ফিরিয়ে দিবি। আজ আমি আপনাদের
সকলকে ডেকে এনেছি এবং আজ আমি আপনাদের সবাইকে আমার কাকার মনোনীত এই সকল জমি জমা টাকা পয়সা সব ফিরিয়ে দেবো। উকিল সাহেব দলিলটা আমার কাছে দেন। মুর্শিদ ভাই, যে আপনি সেই করবেন। সাগর সাহেব, আপনি মানুষ না, আপনার ফেরতটা আপনি আমার দলিল ফেরত দিয়েছিলাম, খুব খুশি হয়েছি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ভরা ধামের ছবি রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা সুত, সকলই হবে তোমার পথে মন আমার, কেন বাঁধো দালান দেহ তোমার চরম চর বলে বসে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান নাই বিছানা নাই রে পানি, ভেতরে ঘর অন্ধকার, তার ভিতরে পড়ে রবি ওরে মুনির সরকার, কিসের পুত্র কিসের মিত্র, কিসের পুত্র কিসের মিত্র, তোম ফুরাইলে সবই হবে পরে মন আমার, কেন বাঁধো দালান। একদিন মাটি